This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আর এবার দেশের সবচেয়ে বড় খবর টিভি9 বাংলায়। পাক অধিকৃত কাশ্মীরে উড়বে তেরঙ্গা নিশান। টিভি9 বাংলার ম্যানেজিং এডিটর অমৃতাংশু ভট্টাচার্যকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সেই প্রত্যয়ের কথাই শোনালেন দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। এটা দীর্ঘদিন অনেক ধরেই ভাবছে যে পাক অধিকৃত কাশ্মীরের ক্ষেত্রে সেখানে কোনো বড় পদক্ষেপ হয়ে যেতে পারে কিনা, এরকম একটা ধারণা, বিশেষ করে লোকসভা ভোটের আগে এটা লোকের মধ্যে একটা প্রশ্ন আছে। আপনি কি বলবেন? দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যতক্ষণ আমাদের দেশের প্রধানমন্ত্রী হিসেবে আছেন এবং মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজির মতন একজন কঠিন সিদ্ধান্ত নেওয়ার মতন লোক যতক্ষণ পর্যন্ত আছেন, 370-এর মতন কঠিন ধারা যদি আমরা কাশ্মীরের যে অভিশাপ ছিল সেটাকে যদি আমরা এই দুজনের নেতৃত্বে আমরা ছুঁড়ে ফেলে দিতে পারি, আমরা 35A ধারাকে আমরা সেখান থেকে উঠিয়ে দিতে পারি, লাল চকে যদি ভারতের তিরঙ্গা ঝান্ডা উঠতে পারে, নিশ্চিতভাবে পাক অধিকৃত কাশ্মীর পিওকেতে কোনোদিন সকালে হঠাৎ করে উঠে দেখবে তিরঙ্গা ঝান্ডা উঠছে, এটা অবাক হওয়ার কিছু নেই। বন্ধুত্বের হাত বাড়ালে ভারতও হাত বাড়াবে, কিন্তু সীমান্ত পারের প্রতিবেশীরা যদি লাগাতার সন্ত্রাসীর রক্তচক্ষু দেখায়, শক্ত হাতেই সেই সন্ত্রাস মোকাবিলায় প্রত্যয়ী আমরা, তাহলে আসলে হুঁশিয়ার পাকিস্তান, একথা বোধহয় বলার সময় এসেছে। তার কারণ এবার ঘরে ফিরবে পাক অধিকৃত কাশ্মীর। এই তো সেদিন সদর্পে ঘোষণা করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। সংসদে দাঁড়িয়ে শোনাবো। जम्मू में पहले 37 सीटें थी, 37 सीटें थी। ये भी न्याय का सवाल है। जम्मू में पहले 37 सीटें थी, अब 43 हुई है, 43 हुई है। कश्मीर में पहले 46 थी, अब 47 हुई है। और पाक ऑक्यूपाई कश्मीर की 24 सीटें, क्योंकि वो हमारा है, हमने रिजर्व रखी है मान्यवर 24 सीटों को। और पाक ऑक्यूपाई कश्मीर की 24 सीटें, क्योंकि वो हमारा है, हमने रिजर्व रखी है मान्यवर 24 सीटों को। জম্মু কাশ্মীর বিধানসভায় আসন পুনর্বিন্যাসের প্রস্তাব পেশ করছিলেন অমিত শাহ। তখনই বললেন, পাক অধিকৃত কাশ্মীরের জন্য 24 আসন সংরক্ষিত রাখা হচ্ছে। 24-এর লোকসভার আগেই কি মিশন পিওকে? এই তো সেদিন ইঙ্গিতটা দিয়েছিলেন দেশের প্রাক্তন সেনাপ্রধান ও কেন্দ্রীয় মন্ত্রী VK সিং। देखिए, पीओके अपने आप भारत के अंदर आएगा, थोड़ा सा इंतजार करें। पीओके अपने आप भारत के अंदर आएगा, थोड़ा सा इंतजार करें। और पाक ऑक्यूपाई कश्मीर की 24 सीटें, क्योंकि वो हमारा है, हमने रिजर्व रखी है मान्यवर 24 सीटों को। 13,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত পাক অধিকৃত কাশ্মীর। জনসংখ্যা প্রায় 52 লক্ষ। দেশভাগের পর থেকেই এই অঞ্চল জবরদখল করে রেখেছে পাকিস্তান। শুধু জবরদখলই নয়, পাক অধিকৃত কাশ্মীরকে সন্ত্রাসের পীঠস্থান বানিয়ে ফেলেছেন তারা। এখন দেনার দায়ে সেই দখল করা এলাকারই কিছু অংশ কার্যত চীনের হাতে তুলে দিচ্ছে তারা। এই অবস্থায় দাঁড়িয়ে গত জুন মাসেই পাক অধিকৃত কাশ্মীর নিয়ে ইসলামাবাদকে কড়া বার্তা দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী। पीओके पर सिर्फ गैर कानूनी कब्जा कर लेने से पाकिस्तान की कोई लोकस स्टैंडाई नहीं बनती है। भारत की संसद में पीओके को लेकर एक सर्वसम्मत प्रस्ताव पारित है कि वह भारत का ही हिस्सा था, है और आगे भी हम मानते रहेंगे। और इस मंशा को एक नहीं, कम से कम 3 प्रस्ताव संसद में इस मंशा को लेकर पारित किए जा चुके हैं। সেই পথে হেঁটেই আরো এক কদম, এবার মিশন পিওকে। ভোটের আগে হতে পারে না, সেটা তো আমি এইভাবে বলবো না, বা এই যে দুজনের কথা বলেছি, মাননীয় প্রধানমন্ত্রী বা গৃহমন্ত্রী, ওনারা তো এইভাবে আগাম জানিয়ে কিছু করে না। আমরা 370-এর ক্ষেত্রে দেখেছি। আমরা হয়তো অনেকেই অবগত ছিলাম না যে দুদিন বাদেই 370-র মতন রিমুভ করার জন্য বিল পার্লামেন্টে আসতে চলছে, বাট সাডেনলি এসছে। তো স্বাভাবিকভাবেই আমরা যাদের উপর নির্ভর করছি, এই দুজন ব্যক্তি এমন ব্যক্তি যে দেশের জন্য, দেশের সুরক্ষার জন্য, দেশের সম্মানের জন্য যা 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 প্রয়োজন সেটা তারা করতে পারে। দীপ্ততনু বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, টিভি9 বাংলা। সংসদে হানার ঘটনায় বড় সাফল্য গোয়েন্দাদের। রাজস্থানের লাগাউড় থেকে উদ্ধার ললিত ঝা সহ অভিযুক্তদের মোবাইল ফোন। যদিও সব মোবাইল ফোনের যন্ত্রাংশই পোড়া অবস্থায় পাওয়া গিয়েছে, এমন
খবর দিল্লি পুলিশ সূত্রে ইতিমধ্যেই তদন্তের স্বার্থে নিলামকে জিন্দে নিয়ে গিয়েছে পুলিশ। মহেশ ললিতকে রাজস্থানে নিয়ে গিয়েছেন তদন্তকারীরা। কলকাতায় বহু বছর ধরে বসবাস ললিতের, এখানেও কি লুকিয়ে রয়েছে ক্লু? ললিতকে কলকাতায় আনার পরিকল্পনা রয়েছে গোয়েন্দাদের। সব পোড়া মোবাইল ফোনের যন্ত্রাংশ শীঘ্রই ফরেন্সিক ল্যাবে পাঠানো হবে। কিন্তু যে পদ্ধতিতে এই ঘটনা ঘটানো হয়েছে এবং যেভাবে ফোন নষ্ট করে পুড়িয়ে ফেলা হয়েছে, তাতে মনে হচ্ছে পিছনে বড় ষড়যন্ত্র রয়েছে। তদন্তকারীদের অনুমান, চক্রের মূল পাণ্ডাকে আড়াল করতেই ফোনগুলি পোড়ান ললিত। সংসদে গ্যাস আনা নিয়ে প্রথমবার প্রকাশ্যে মুখ খুলেই রীতিমতো হুঙ্কার ছাড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বললেন, এই ঘটনা অত্যন্ত উদ্বেগের, কিন্তু এই নিয়ে রাজনীতি করা উচিত নয়। প্রধানমন্ত্রীর দাবি, অবিলম্বে সরকার এই ষড়যন্ত্রের মূলে পৌঁছে যাবে। এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাজনৈতিক দলগুলির কাছে তার আর্জি, এটা জাতীয় নিরাপত্তার বিষয়, এ নিয়ে রাজনীতি করা উচিত নয়। সারা দেশকে সুরক্ষা দেওয়ার জন্য যিনি গ্যারেন্টি দিয়ে থাকেন, সে মোদি গ্যারেন্টির জায়গায় মোদি এখন মুশকিলের নাম হয়ে গেছে। আগে বলা হতো মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, নতুন স্লোগান দিতে হবে মোদি হ্যায় তো মুশকিল হ্যায়। অতএব প্রধানমন্ত্রীর অনেক আগে যে কাজ করা উচিত ছিল, বিরোধীদের চাপে তাকে আজকে মুখ খুলতে হয়েছে, ভারতবর্ষের মানুষের চাপে তাকে আজকে মুখ খুলতে হয়েছে। এ কথা তার পার্লামেন্টের মধ্যে এসে দাঁড়িয়ে বলা উচিত বলে আমি মনে করি। এটার নামই কাটসি। অটল বিহারী বাজপেয়ী এটা করেছিলেন, আজকের প্রধানমন্ত্রীও এটা করা উচিত বলে আমি মনে করি। সংসদে হামলায় বং কানেকশন নিয়ে আবারও বিস্ফোরক দিলীপ ঘোষ। বাংলা থেকেই দেশের বিরুদ্ধে লাগাতার চক্রান্ত হচ্ছে। বাংলা কি আফগানিস্তান পাকিস্তান হয়ে যাচ্ছে? যারা সংসদে হামলা নিয়ে সোচ্চার হচ্ছেন তারাই হয়তো এর নেপথ্যে। তৃণমূলকে জবাব দিতে হবে, নিশানা দিলীপ ঘোষের। থেকে দেশের বিরুদ্ধে চক্রান্ত লাগাতার হচ্ছে, টেররিস্ট অ্যাক্টিভিটি হচ্ছে, এখানে বসে প্ল্যান হচ্ছে। বাংলাদেশে বম ফাটাতে হবে, এখানে বসে প্ল্যান হচ্ছে। পশ্চিমবঙ্গটা কি ধীরে ধীরে আফগানিস্তান হয়ে যাচ্ছে, পাকিস্তান হয়ে যাচ্ছে নাকি? সারা দেশে এবং দুনিয়াতে আতঙ্কবাদী উগ্রপন্থী সাপ্লাই করবে, দেশবিরোধী গতিবিধি এখান থেকে ষড়যন্ত্র হবে। আর বড় বড় কথা বলছেন ওনারা। আজ যারা বেশি লাফিয়েছিল পার্লামেন্টে, কেন আক্রমণ হয়েছে, দেখা গেল তারাই করিয়েছে এটা। আজকে টিএমসিকে জবাব দিতে হবে যে কেন পশ্চিমবঙ্গ থেকে দেশবিরোধী সমস্ত চক্রান্তের এখানে গড় তৈরি হয়েছে। মঙ্গলবার ইন্ডিয়া জোটের চতুর্থ বৈঠক। নেতৃত্বের প্রশ্নে ইন্ডিয়া জোটের বৈঠক নিয়ে চলছে দড়ি টানাটানি। ঐক্য না সংঘাত, কোন দিকে এগোবে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ, তুঙ্গে জল্পনা। কি কি বিষয়ে আলোচনা হতে পারে এবারের জোট বৈঠকে? সূত্রের খবর, রাজ্যে রাজ্যে আসন সমঝোতা, যৌথ রাজনৈতিক কর্মসূচি, যৌথ প্রচার এবং অভিন্ন ন্যূনতম কর্মসূচি রূপায়ণ নিয়ে কথা হতে পারে বৈঠকে। জোট আইএনডিআই এর আসন সমঝোতার প্রশ্নে বাংলাতেও কাঁটা রয়েছে। বাম কংগ্রেসকে রাজ্য বিজেপির দোসর মনে করে তৃণমূল কংগ্রেস। বৈঠকের পর রাজ্যে কংগ্রেস তৃণমূল সম্পর্ক কী রকম হবে সেটা প্রশ্ন। সব মিলিয়ে লোকসভার আগে জোট ইন্ডিয়ার এই দিল্লি বৈঠক বুঝিয়ে দেবে ভোট যুদ্ধে আদৌ কতটা সফল হতে চলেছে শরিকদের সম্পর্ক, কতটা জোটবদ্ধ হতে চলেছে বিজেপি বিরোধী জোট, নাকি নিজের নিজের রাজ্য বুঝে নিতে চাইবে আঞ্চলিক দলগুলো। কোন পথে যাবে জোটের ব্যাটন, সবকিছু স্পষ্ট হতে পারে এই বৈঠকে। শোকসভা ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থানে গোহারান হারার জন্য ওখানে একটা শোকসভা হবে। প্রথমে 1 মিনিট কন্ডোলেন্স হবে, তারপর একটা শোক প্রস্তাব হবে। শোক প্রস্তাব করে যে যার বাড়ি চলে যাবে, ইন্ডির পিন্ডি চটকে বাড়ি চলে যাবে। মমতা ব্যানার্জি যেমন বিজেপিকে সাহায্য করার জন্য আছেন, বিজেপির বিরুদ্ধে জোটেও আমি আছি, নেই এই মনোভাবটা দেখাবার সুযোগ এখন তাদের নেই। যাবেন, আলাপ আলোচনার মধ্যে থাকবেন এবং তারপর দেখবেন যে কিসে বিজেপির সুবিধে হয়, সেই রকম একটা ব্যবস্থার মধ্যেও মমতা ব্যানার্জি থাকবেন, এটা বলেই আমাদের মনে হয়। আমরা আশা করব জোটের বৈঠক যখন হবে তখন 3 রাজ্যের ভুল থেকে শিক্ষা নিয়ে কংগ্রেস সেই বৈঠকে সামিল হবে। সেখানে এককভাবে লড়াইতে যাওয়ার বদলে যদি মমতা বন্দ্যোপাধ্যায় বা যারা বিজেপিকে পরাজিত করার ক্ষেত্রে পরীক্ষিত সেনাপতি, তাদের সম্মিলিত শক্তি, তাদের মুখগুলিকে সামনে রেখে তাদের অভিজ্ঞতা থেকে আসা রণনীতিকে কাজে লাগিয়ে ইন্ডিয়া পথ চলে, তাহলে নিশ্চিতভাবে দিল্লিতে সরকার গড়তে পারবে ইন্ডিয়া। ইন্ডিয়া জোটের বৈঠকের দিন থেকেই 10 দিনের বিপাশনা কর্মসূচি ঘোষণা কেজরিওয়ালের। 10 দিন অজ্ঞাতবাসে থাকবেন দিল্লির মুখ্যমন্ত্রী।
প্রতি বছরই 10 দিন অজ্ঞাতবাসে থেকে যোগাভ্যাস করেন কেজরি। কিন্তু INDI এর জোটের বৈঠকের দিন এই কর্মসূচি ঘোষণা করায় নতুন করে বিতর্কের সূত্রপাত। আগামী 19শে ডিসেম্বর বিকেল 3টে থেকে বসবেন দিল্লিতে বিরোধী জোট INDI এর বৈঠক। পাটনা, বেঙ্গালুরু, মুম্বাইয়ের পর এটি চতুর্থ বৈঠক তাদের। তারপর এই বৈঠকে কেজরিওয়ালের না থাকা নিয়ে খুব স্বাভাবিকভাবেই জল্পনা তুঙ্গে। চিকিৎসায় গাফিলতিতে প্রসূতি মৃত্যুর অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল কৃষ্ণনগরের সদর হাসপাতাল চত্বর। রবিবার সকালে সদর হাসপাতালে ভর্তি হন ওই প্রসূতি। অভিযোগ, প্রথমে কোনো চিকিৎসক তাকে দেখেননি, কিন্তু বেশ কিছুক্ষণ পর রোগী সুস্থ আছেন জানিয়ে ছুটি দিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। ওই প্রসূতিকে বাড়িতে নিয়ে গেলে ফের অসুস্থ হয়ে পড়েন তিনি। ফের কৃষ্ণনগর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এরপরই বিক্ষোভ দেখান রোগীর পরিবার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কোতোয়ালি থানার পুলিশ। গাটা ঘেমে গেছে, ঘেমে যাওয়ার পরে আমি কী হয়েছে, তখন তো পেট ব্যথা আর মাথা করে পড়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে হসপিটালে নিয়ে আসা, 5:30টার দিকে ভর্তি করানো, 7টার দিকে পেশেন্টকে নিয়ে গেল, উপরে নিয়ে গেল, আমাদেরকে ভিজিটিং দেখতে দিল না। 11টার সময় গেলাম, আমাদের পেশেন্ট ডিসচার্জ। আমাদের হসপিটাল অবস্থা ম্যাডাম ভালো আছে, ছুটি দিলেন, রাখুন না 2-1 দিন। বল তোমার পেশেন্ট যদি খারাপ থাকে তাহলে ছুটি দেবেন, ভালো আছে থেকে ছুটি দিলাম। বাড়ি নিয়ে গেলাম, ওষুধ দিলে ওষুধ খাওয়ালে, ওষুধ দিলে খেতে 2 দিন তো খাওয়াবো, 2-3 করে খাওয়ালাম। খাইয়েছে, একবারই খাইয়েছে ওষুধ, অ্যালকাসল ওষুধ দিয়েছে, খাওয়ালাম। তখন ঠিক এই ঘন্টাখানিক আগে খিচুড়ি উঠলে এলো, আনতে আনতে ঠান্ডা আনতে শেষ দাদা। আর যখন আমি বলছি, ডাক্তার বলছি কি বাবা তোমাদের পেশেন্টটা দিনের দিন ছুটি দেওয়ার কথা না, আমার ওই ডেটটা মিস্টেক হয়ে গেছে, 17 তারিখটা না 18 তারিখ। আমাদের হাতে কাগজ কেড়ে নিয়েও নিজে 18 তারিখ করতে যাচ্ছে। আমরা কাগজ কেড়ে নিয়ে বলছি, তো কাগজ কারাবেন এর বিচারছে। চিকিৎসায় গাফিলতিতে প্রসূতি মৃত্যুর অভিযোগে উত্তপ্ত কৃষ্ণনগর সদর হাসপাতাল চত্বর। রবিবার সকালে সদর হাসপাতালে ভর্তি হন ওই প্রসূতি। অভিযোগ, প্রথমে কোনো চিকিৎসক তাকে দেখেননি, কিন্তু বেশ কিছুক্ষণ পর রোগী সুস্থ আছে জানিয়ে ছুটি দিয়ে দেওয়া হবে। একটু বিস্তারিতভাবে জানবো আমার সহকর্মী মহাদেবের কাছ থেকে। মহাদেব, এক্স্যাক্টলি কি হয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে? দেখা যেটা অভিযোগ উঠছে যে চিকিৎসা গাফিলতির কারণে কিন্তু ওই রোগীর মৃত্যু হয়েছে। কারণ প্রথমে ওই প্রসূতিকে নিয়ে আসা হয়েছিল সদর হাসপাতালে এবং সেখান থেকে পরবর্তীকালে ছেড়ে দেওয়া হয় রোগী সুস্থ আছে বলে, এবং তারপর বাড়িতে নিয়ে যাওয়া হয়। বাড়ি থেকে যখন নিয়ে আসা হয় তারপরে কিন্তু আবারও কিন্তু ওই রোগীর কিন্তু মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানায়। তখনই কিন্তু পরিবারের পক্ষ থেকে বিক্ষোভ দেখাতে শুরু করে, কারণ চিকিৎসার গাফিলতির কারণে রোগীকে ঠিকমতো দেখাশোনা না করায় পরিবারের হাতে ছেড়ে দেওয়া হয় সুস্থ আছে বলে। এই ঘটনার পরে কিন্তু মানুষজন ক্ষুব্ধ হয়ে পড়েন এবং বিক্ষোভ দেখাতে থাকেন। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা। বেশ, ধন্যবাদ মহাদেব। সরকারি একাধিক প্রকল্পের সুযোগ পেতে, প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পেতে, 100 দিনের জব কার্ড পেতে, আমফানের ত্রাণ পেতে, কলেজে ভর্তি হতে, ব্যক্তিগত জমি বিক্রি করতে, সব ক্ষেত্রেই একটা কমন অভিযোগ সামনে এসেছে, আর সেটা হলো নেতাদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। একেবারেই তাই, কিন্তু শুধুই স্থলে নয়, জানেন তো, জলেও নাকি তোলাবাজি চলছে। হ্যাঁ, জলেও তোলাবাজি। আরো ভালো করে বললে গঙ্গার বুকে তোলাবাজি চলছে। অভিযোগকারীরা বলছেন জল কর দিতে হচ্ছে তাদের, আর তা না দিলে কি হচ্ছে, তা না দিলে মারধর করা হচ্ছে, অপহরণের মতো অভিযোগ উঠছে। দেখুন মালদায় কি হচ্ছে। শাসক দলের নেতাদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ নতুন নয়, তাই বলে নদীতেও তোলাবাজি। দেশের জাতীয় নদী গঙ্গা, তারই চড়ে উড়ল জাতীয় পতাকা। উঠল তোলাবাজি, দাদাগিরির বিরুদ্ধে স্বাধীনতার ডাক। ছবিটা মালদার কালিয়াচক 2 নম্বর ব্লকের। রবিবার গঙ্গার চরে জেলা মৎস্যজীবী উন্নয়ন সমিতির ব্যানারে জড়ো হয়েছিলেন মৎস্যজীবীরা। দূর দূর গ্রাম থেকে হাজার হাজার মৎস্যজীবী ছুটে আসছেন নৌকা করে গঙ্গা বক্ষে। এবং আজ এই সমস্ত দিন আনা দিন খাওয়া মানুষগুলো রীতিমতো ঘুরে দাঁড়িয়ে রুখে দাঁড়াতে চাইছেন। কারণ মৎস্যজীবীদের বিস্ফোরক অভিযোগ, গঙ্গায় নামলেই দিতে হচ্ছে তোলা। এটা গঙ্গাতে মাছ ধরলে বলছে কি যে আমরা গঙ্গা ডাক করেছি, পয়সা না দিলে আমাদেরকে বলে যে তোমরা মাছ ধরতে গেলে তোমাদেরকে টেনে থানায় দিয়ে দেবো, জল কর বলে। জাতীয় নদীর বুকে জলকর আদায় মৎস্যজীবীদের দাবি। মাছ না উঠলেও গঙ্গায় নৌকো নামালেই দিতে হয় 770 টাকা। 100 টাকার মাছ ধরলে দিতে হয় 20 টাকা। টাকা না দিলে নৌকায় হামলা, জালে আগুন, মারধর, অপহরণের অভিযোগ।
আমাকে ধরে নিয়ে গেছে, আমাকে মারধরও করেছে, প্লাস আমাকে মানিকচক থানাতে আমাকে নিয়ে দিয়েছে। ওটা ভূদেব চৌধুরীর লোক ছিল, সব ভূদেব চৌধুরী ওইগুলো করাতো। পিস্তল নিয়ে আসে, লাঠি নিয়ে আসে, ভূদেব চৌধুরী, সব ভূদেব চৌধুরীর লোক। সূত্রের খবর, এলাকায় দাদাগিরি অভিযুক্ত ভূদেব চৌধুরীর পেশা। কিন্তু প্রশ্ন হলো, এত সাহস হয় কি করে? আমরা তো তৃণমূল করি, সবটাই তৃণমূলের লোক। যারা আপনার উপর অত্যাচার করছে তারাও তৃণমূলের লোক। তৃণমূলের যে আমাদের জেলা পরিষদ এখন বর্তমানে, সেই তো আমাদের ওইটা করেছে, তার নাম ফিরোজ খান, ও তো নিজে করেছে। গঙ্গা ভাঙন প্রতিরোধ কমিটির অভিযোগ, প্রশাসন সব জেনেও চুপ করে রয়েছে। গঙ্গা নদীতে 100 টাকার মাছ মারলে 20 টাকা নেবে, এবং একটা নৌকা মাছ মারতে গেলে ওর মাছ হোক আর না হোক 770 টাকা নিয়ে নেবে। এই পুলিশ প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন পুরো ব্যাপারটা বোঝে, আর মৎস্য দপ্তর এই ব্যাপারটা বোঝে। আপনারা কাউকে কিছু করবেন, আমরা দেখছি ব্যাপারটা। হুমকি তো জানে মারার হুমকি দিচ্ছে, কেস দিয়ে দিচ্ছে। শাসক দলের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব মৎস্যজীবীরা, কিন্তু স্থানীয় তৃণমূল নেতৃত্ব বলছে এটা যদি বলে থাকে তৃণমূল কর্মীর ব্যাপারগুলো, এটা ভুল কথা। এটা এইভাবে কোনো ইয়ে না। যারা যারা মানে ওদের উপর অত্যাচার করছে বা তোলাবাজি করছে, ওরা কিন্তু তৃণমূলের কর্মী না বা তৃণমূলের কোনো নেতাও না। তবে এই পরিস্থিতিতে কিন্তু মাঠে নেমে পড়েছে ইতিমধ্যেই জেলা প্রশাসন। কোনো ক্রমে যাতে এই সমস্ত তোলা আদায়কারী দুষ্কৃতীদের দমন করা যায়, সেই চেষ্টাও করা হচ্ছে, এমনটাই আমরা প্রশাসনিক সূত্রে খবর পাচ্ছি। কিন্তু এখন এটাই দেখার যে কবে সেই দুষ্কৃতীদের বিরুদ্ধে জেলা পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে এবং এর পাশাপাশি তোলা আদায় থেকে মুক্ত করবে এই সমস্ত মৎস্য চাষিদের। মালদা থেকে ক্যামেরায় মুজিবুর শেখের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা। রাস্তায় নেমে তিনি আন্দোলন করেছেন, মানুষের সঙ্গে হেঁটেছেন। সেই রাস্তার হাল ফেরাতে পঞ্চায়েত ভোটের আগে পথশ্রী প্রকল্প ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। আর সেই মতো বর্ষার পর জেলায় জেলায় কাজও শুরু হয়েছে। কিন্তু সরকারের টাকা তো জলেই যাচ্ছে, কারণ উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, বাঁকুড়া থেকে কাকদ্বীপ, নতুন রাস্তাই তো এক রাতে কঙ্কালসার হয়ে যাচ্ছে। কিন্তু কেন এই অবস্থা, আসুন দেখি। শীত, গ্রীষ্ম, বর্ষা, কলকাতা হোক বা জেলা, পথশ্রীর হতশ্রী হাল দেখতেই আম জনতা অভ্যস্ত। আলিপুরদুয়ার সফরে গিয়ে বেহাল রাস্তার বাস্তব হাল দেখে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রীও। যে রাস্তাটা আমি দেখলাম ইউনিভার্সিটির সামনে, রাস্তাটা আমি ডিএমকে বলেছিল টেক কেয়ার। মুখ্যমন্ত্রীর ক্ষোভ প্রকাশের পরেই রাতারাতি বদলে গিয়েছিল আলিপুরদুয়ার পুরসভার 3 এবং 19 নম্বর ওয়ার্ডের সংযোগস্থলে বিশ্ববিদ্যালয়ের সামনের এই রাস্তা। আলিপুরদুয়ারের রাস্তার হাল ফিরলেও বাকি জেলায় সেখানে তো একই অবস্থা। রাজ্যের রাস্তার হাল ফেরাতে পথশ্রী প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। বর্ষার পর জেলায় জেলায় বেহাল রাস্তা সারাই ও তৈরি হয়েছে, কিন্তু তাতেও হাল ফেরেনি। এই যেমন বাঁকুড়া। বিষ্ণুপুর ব্লকের বাঁকাদহ মোড় থেকে জয়পুরের প্রায় 10 কিলোমিটার রাস্তা তৈরি হচ্ছে, অথচ একই হাল, আঙুল দিয়েই উঠে যাচ্ছে রাস্তার পিচ। পথশ্রী প্রকল্পে কোতুলপুর ব্লকের গোগড়া মোড় থেকে তারাপুর সাগর মেছে পর্যন্ত পাকা রাস্তা হচ্ছে, সেখানেও হাতেই উঠে আসছে পিচের চাঙর। হাতে করে পিচ ধরলে হাতে করে উঠে চলে যাচ্ছে। আজ থেকে যে 13 বছর আগে যে কাজ হয়েছিল সেই কাজটা আর পিচটার কোনো ইয়ে নাই, চিড় নাই। রাস্তাটা কি কাজ হচ্ছে, হাতে করে সব তো উঠে যাচ্ছে, এটা কি কোনো থাকবে? রাস্তাটা কি ভালো হচ্ছে কাজ? বাঁকুড়ার হীরাবাদ ব্লকের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল সেই মতো রাস্তা তৈরি হচ্ছে, কিন্তু এলাকাবাসীর আক্ষেপ, কষ্ট করেছি যাতে করে আমরা রাস্তা পেলাম, খুশি হলাম, তার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে রাস্তা আমাদের উঠে যাচ্ছে। শিমলিপাল ব্লকেও একই অবস্থা। পথশ্রী প্রকল্পে শিমলিপাল ব্লকের শুশুনিয়া মোড় থেকে কাঁসাচড়া পর্যন্ত প্রায় 3 কিলোমিটার নতুন পাকা রাস্তার হাল বেহাল। একই ছবি পুরুলিয়াতেও। বাগমুন্ডি থানার কারেং গ্রামে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ। প্রতিবাদে রাস্তার ওপর ট্রাক্টর চালিয়ে দেন গ্রামবাসীরা। জেলায় জেলায় রাস্তার হাল যখন বেহাল, তখন TV9 বাংলার খবরের জেরে ডোমজুড়ের বাঁকড়দহে পথশ্রী প্রকল্পে কাজ হওয়া বেহাল রাস্তার মেরামতি হলো। বাকি জেলার পথ কবে পথে ফিরবে? TV9 বাংলা। নন্দীগ্রামে বন্ধের ডাক বিজেপির। তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগে এক বিজেপি কর্মীকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারির প্রতিবাদে নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের সোনাচূড়া গ্রাম পঞ্চায়েতে বন্ধের ডাক পদ্ম শিবিরের। আমাদের সহকর্মী কনিষ্ক রয়েছেন এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে। কনিষ্ক,
দেখো, কয়েকদিন আগেই তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ ওঠে এই সোনাচূড়া গ্রাম পঞ্চায়েত, যেহেতু বিজেপি পঞ্চায়েত ভোটে যেহেতু বিজেপি দখল করেছে, ফলে তারপর থেকেই প্রতিনিয়ত বিজেপি কর্মীরা মারধর করছে তৃণমূল কর্মীদের উপরে, এমনটাই অভিযোগ করেছিল। সেই নিয়ে কিন্তু গতকাল তৃণমূল নেতৃত্ব নন্দীগ্রাম থানায় তারা অবস্থান বিক্ষোভ করে। ঠিক দেখা যায় 24 ঘন্টা কাটতে না কাটতে এদিন সন্ধ্যেবেলা আবারও ওই তৃণমূল কর্মীকে মারধর করেছে। সেই যে প্রতিবাদ জানিয়েছিল তার প্রেক্ষিতে নন্দীগ্রাম থানায় যে স্মারকলিপিটা হয় সেই ভিত্তিতে একজন বিজেপি কর্মীকে এদিন সন্ধ্যেবেলা বা রাত্রিবেলা গ্রেপ্তার করা হয়। এই গ্রেপ্তারের পরেই বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে ঘোষণা করা হয় যে ওই তৃণমূল কর্মীকে মারধরের ঘটনায় যে বিজেপি নেতৃত্ব, সেই কারণেই তারা এই বন্ধের ডাক দিয়েছেন। ধন্যবাদ কনিষ্ক।